আমার গ্রামের মিথ্যা মামলা দিছে, মিথ্যা মামলা দিয়া ভাইয়ের ঋণ ভাইয়ে দিয়ে লাগবে কইছে, কইয়া কেবল ধমকি দেয় হুমকি দেয়, তুই কইলে টিয়া দিয়ে লাগবো বেড়া আমার লাগে যোগাযোগ নাই, আমার লাগে কালেক্ট বেড়া কেন জানা আমি কেমনে কইলে টিয়া দিয়ে লাগবো না তুই কইলে দিয়ে লাগবো আমি করে দিত এবারে মানুষ লইয়া বইছে বইয়া তো বারে হাম কইয়া দম কইয়া গেছে কত দেখিয়াম তুই অমুক করাম কাল কল আমার বাবুর লগে কয় তার নামে আবার মামলা কইরাম তে কইলে জমি তে কইলে আবার আমার টিয়া দিয়া লাই কইরে কি কত ভাইয়ের ঋণ কি ভাইয়ের দিয়া লাই যোগাযোগ নাই, এই যা 2001 সালে তারা আলাদা বন্টকরা মাছে সব আছে খারিজ আছে, যার যার ঋণ তাতে দিব। আমার জামাই কি আরে মিথ্যা মামলা বাজাইলো আজ আমার জামার জীবন দিয়া গেল, আমার জামাই ফিরাইয়া দিতে পারবো আনিতা, পারবো আনিতা আমার জামাই ফিরাইয়া দিত কেন আমার জামাইরে বারবার গুণারোপ করে, আমার জামাইকে হুমকি দেয়, আমার জামাই টেনশন বড় থাকতে পারে না, কেন আমার জামাইরে মিথ্যা মামলায় জড়াইলো, কেন মিথ্যা মামলা জড়াইলো, মামলা করছে কি কারণে বাইরে ঋণ হলে বাইরে দিব, বাইরে ঋণ বইব, মিথ্যা মামলা দিয়ে সাজাইছে। আজ 2001 সালের তারা বাইরে বাইরে কোনো সম্পর্ক না, বন্টক নামা আছে সব দিয়েছে, তারপরে হুমকি দেয় হুমকি দেয় এদিন কত সামনে বইয়ে তো হুমকি দিয়ে গেছে, কেউ কোনো করতে পারছে না, প্রতিবাদ করতেছে না আপনার মানে। আমি কইছি জামাই রে আমি হানি ফেলে পদ্মুর কথা কইতে দাও না আমারে, কি কারণে মারা গেছে আমার শুনলে ব্যাপার লাগিব। আমি কই দর্শক এই মুহূর্তে রয়েছি কুমিল্লায়। অল্প কিছুদিন আগে এই কুমিল্লার চান্দিনাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে যে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে রুবেল, এবং সেই রুবেল কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে সকালবেলা তিনি তার পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এবং কি তার কিছু টাকা পয়সার বিষয় ছিল সেই বিষয়কে কেন্দ্র করে তিনি তার নিজ বাড়িতেই খেয়ে তিনি কিন্তু আসলে আত্মহত্যা করেছেন। এবং যখন তিনি আত্মহত্যা করেছেন, আত্মহত্যা করার পরবর্তীতে তাকে তাৎক্ষণিকভাবে চান্দিনা সরকারি হসপিটালে প্রেরণ করা হয়েছে এবং ওখান থেকে কর্তব্যরত চিকিৎসক যিনি রয়েছেন তাকে খুব দ্রুত কুমিল্লা সরকারি মেডিকেল কলেজে নেওয়ার জন্য কিন্তু বলেছেন এবং ওখানে কিন্তু নিয়ে গিয়েছেন এবং ওখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে কিন্তু ঘোষণা করেছেন। অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই মুহূর্তের মধ্যে তার যে বাড়ি, তার বাড়ির মধ্যে কিন্তু আমরা রয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার মৃতদেহ কুমিল্লার চান্দিনা উপজেলা যে মাইজখালী ইউনিয়নের যেই কামারখোলা রয়েছে সেই কামারখোলার মধ্যে কিন্তু তার মৃতদেহ কিন্তু নিয়ে আসা এবং এই বিস্তারিত ঘটনাটি কি হয়েছে বা কি সমস্যা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো, আমাদের সাথেই আসবে না এটা কি সমস্যা কি পুরো জনবাজার সূত্র একবারে সহজ, ঠিক আছে। আমার গ্রামের
মিথ্যা মামলা দিছে মিথ্যা মামলা দিয়া বাইয়ের ঋণ বাইয়ে দিয়ে লাইব কইছে কইয়া কেবল ধমকি দেয় হুমকি দেয় তুই কইলে টেয়া দিয়ে লাইব বেড়া আমার লাগে যোগাযোগ নয় আমার লাগে কালেক্ট বেড়া আমি কেমনে কইলে টেয়া দিয়ে লাইব না তুই কইলে দিয়ে লাইব আমি তো এবারে মানুষ লইয়া বইছে বইয়া তো বাইরে হাম কইয়া দম কইয়া গেছে কত দেখে আম তুই অমুক করাম কাল কল আমার বাবুর লগে কয় তার নামে আবার মামলা কইরাম তে কইলে জমি তে কইলে আবার আমার টেয়া দিয়া লাই কইরে কি কত বাইয়ের ঋণ কি বাইয়ে দিয়া লাই যোগাযোগ নাই যা 2001 সালে তো তারা আলাদা বন্টকনা মাছে সব আছে খারিজ আছে যার যার ঋণ তাতে দিব আমার জামাইরে কি আরে মিথ্যা মামলা বাজাইলো আজ আমার জামার জীবন দিয়া গেল আমার জামাইরে ফিরাইয়া দিতে পারবো আনিতা আমার জামাইরে ফিরাইয়া দিত দিতে পারবো না আনিতা কেন আমার জামাইরে বারবার গুনার করে আমার জামাইকে হুমকি দেয় আমার জামাই টেনশন বড় থাকতে পারে না কেন আমার জামাইরে মিথ্যা মামলায় জড়াইলো কেন মিথ্যা মামলা জড়াইলো মামলা করছে আপনার স্বামীর নামে কয়টা মামলা ছিল? কে মামলা করছে? ওই যে হানিফ ভাইয়ে হানিফ কি কারণে মামলা দিচ্ছে? কি কারণে বাইয়ে দিন হলে বাইয়ে দিব বাইয়ে দিন বইব মিথ্যা মামলা দিয়ে সাজাইছে আজ 2001 সালে তারা বাইরে বাইরে কোনো সম্পর্ক না বন্টক নামা আছে উকিল আছে সব দিয়েছে তারপরে টেনশন আবার হুমকি দেয় আপনার স্বামী মারা গেছে কিভাবে? হুমকি দেয় এদিন কত সবার সামনে বইয়ে তো হুমকি দিয়ে গেছে কেউ কোনো করতে পারছে না প্রতিবাদ করতেছে না আপনার মানে আমি কইছি জামাই রে আমি হানি পেলে কদ্দুর কথা কইতে দাও না আমারে আমরা জানি এটা কি উত্তরণ নাকি আপনার স্বামী যে কি কারণে মারা গেছে? আমার শুনতে বেকার লাগিব আমি তো যে আসল ধরেন কালকে রাত্রের মানে যেটা যে ঘটনা এটা হইলো ধরেন মনে করেন এনে এবারে বেড়া কাড়া হুমকি দিছে বুঝলি আমাদের গ্রামের লোক আছে বা বাইরের গ্রামের লোক আছে আর লেনদেনটা হইলো মনে করেন এটা ব্যবসায়িক লেনদেন বুঝছেন নি এনে ধরেন আমরা এলাকাবাসী আছি এটা তো আর আমরা ব্যবসায়িকের লেনদেন তো আমরা জানি না অত শুনছি আর কার কীভাবে করছে আর এনে ধরেন সপ্তাহের অ্যাকাউন্টে 11 মিনিট রেকর্ডিং আছে যে বেড়ায় মারা গেছে এটা বেড়ার ওয়াইফের কাছে এই রেকর্ডিংটা সব মোবাইল শো দিয়া গেছে বুঝছেন এটা ধরেন কেরের ওষুধ খাইছে ধরেন এটা তো পুরা ঘটনাটা এখানে বেডি রেকর্ডিংও আছে এবং তার ওয়াইফের কাছে এটা বইলা গেছে এখানে আমরা গ্রামবাসী এলাকাবাসী আছি ধরেন এটা তো আমরা নির্দিষ্ট এখানে কোনো কথা আমরা বলতে পারবো না এটা রেকর্ডিং আছে এটা পুরা ঘটনা আছে পানা দানার ঘটনা আছে এরপরে ধরেন রেকর্ডিং করছে তার ওয়াইফের কাছে সবটা বইলে গেছে এটাও মানে রেকর্ডিং এ পাইবেন আপনারা কি জানেন এই বিষয়টা নিয়ে আসলে কি জানেন এটা বলুন তো কি জানেন এই বিষয়গুলো নিয়ে আজকের যে ওনার যে মৃত্যুটা এটা মৃত্যুটাকে কেন্দ্র করে কি জানেন মৃত্যু তো ধরেন কেন করে এবার আর মফিজু তো হয় কেন এটা ধরেন আমি বাইরে কই এটা নিয়ে ঘটনা একটা লেনদেন লইয়া তার ভাই মারা গেছে দীর্ঘদিন আগে বুঝেননি অত পার্শ্ববর্তী এনে বাজারের কাছে তো ইয়ার আর এত নাম কি জানা হানিফ তার লগে লেনদেন ছিল ওই লেনদেনটা আমরা গ্রামবাসী এনে দোয়া না বিচার দিছিল লেনদেনটা ছিল এই লেনদেনটা ছিল দোকানদার মফিজ ওনার ব্যবসায়ী ছিল বুঝেননি তো ওনার বক্তব্যটা কইছে যে আমি 12 লক্ষ টাকা লেনদেন করছি এই টাকাটা আবার জমা দিয়া পরে আবার মনে হয় তার কেসে মনে হয় করছে 25 লাখ পরে আমরা সামনে আবার জবানবন্দি করে গেছে যে না কাকাটা আমার 16 লাখ কত জানি বুঝুননি সামথিং আর 15 লাখ টাকা আমরা গ্রামবাসী কাছে এ কথাটাতে সরজমিনে কইয়ে গেছে বুঝছেন এটা হানিফারি যার লগে লেনদেন তো ওনার কাছে আমি আবার ফেস দিছি যে ভাই আপনার 13 জন এখন 12 লাখ জমার পরে এরপরে আবার বাকি দিছে তারে 16 লাখ সামথিং বুঝছেন নি 15 লাখ সামথিং না 16 লাখ সামথিং তো ইয়া করতে যে 15 লাখে আমরা সামনে এটা বলছে হানিফ তো এইটা মনে করেন এই 15 লক্ষ টাকারে মনে হয় মামলাটা করছে 25 তো আমরা সবার সামনে 15 লাখ টাকা যে বইলা গেছে শুনবেলা রুবেলের কোনো অস্তিত্ব ছিল কিনা এইসব টাকা পয়সা লেনদেনের মধ্যে এই কথা বলছে কিনা না না এটা আমরা জানি না এটা দূরে কইছে তারা কিন্তু তার বাপ রুবেলেরও বাপ এবারে ওই যে তার ভাই যে মফিজ
অরবাফ সেরু মেম্বার সাহেব সাবেক বেড়া পাকিস্তান আমালের মেম্বার ছিল। তো ওনায় ওই ছোটো ভাই বুঝেননি, এই ছোটো ভাই হিসাবে মনে করেন হয়তো তার লগে যোগাযোগ করতো। আবার হানিফেরও আবার ওই মোবাইল নাম্বার টাম্বার এমনি এমনি একটা সহযোগিতা করছে, এটা আমরা গ্রামবাসীর সামনে কইছি। এই সহযোগিতা করছে, এরপরে কইলো যে আমরা ফার্স্টার রাখছিলাম দেও আর একটু চিন্তা করে দেও। তো এতে কইছে কাকা আমার দাও, এবার মামলা দিল সহযোগিতা করুন। যদি আবার আরও মামলা দেয় তো এটি দেওয়ান আমি সহযোগিতা করতে যে মামলা খাইছি, বুঝছেন নি? এটা হলো বিষয়টা। আর আনিবি বিষয় হলো যে ওই আপনার ছোটো ভাই বা ওই ইয়ার লগে যে মারা গেছে মফিজ, তো ওনার সাথে মনে করেন লেনদেন ডারি, বুঝছেন নি? হ্যাঁ, মফিজ আবার মফিজের তেন বিচ্ছিন্ন হইলো, তারা সবাই ভিন্ন, মানে এটা যৌথ ফ্যামিলি না, বুঝলেন, পৃথক ফ্যামিলি। তো এই মফিজ দেওয়া মনে করেন মোটামুটি আর কয়জনে বড়, হ্যাঁ হ্যাঁ বড় ভাই। তো করছিল যে মফিজ, কিন্তু হ্যাঁ মাঝখান থেকে ওই যে ওই ছোটো ভাই, হ্যাঁ কিকের মধ্যে জামালাটা গেছে রুবেলের উপরে। হ্যাঁ হ্যাঁ এতটুকু ঘটনা বুঝেন আমরা, এটা কিন্তু সত্য, আমি যে কথা বলছি এটা সত্য ঘটনা। আর যে বেড়ায় মামলা করছে মফিজের বিরুদ্ধে, হে তো এটা আমরা গ্রামবাসীর সামনে বইলা গেছে যে মামলা করলো, যে রুবেলের বিরুদ্ধে যে ওটা মামলা করলো, এটা কোন উদ্দেশ্যে মামলা করলো? এটা উদ্দেশ্য কয়েছে ধরনের টেয়া রুবেলের তেন মনে করেন টাকা পানা, এটা বলে নাই, বলছে তো আরেকটা উদাহরণ দিয়ে তে কোম্পানির তেন মনে হয় টাকা আনছিল, বুঝছেননি? ওই যে ইয়া ওই যে আপনার ফাগল লিখতে না ইয়া পাবনা শেখের মামলা দিয়া তে আনছে হানিফি। তো এতে বলে যে ভাই আমারও তো দুই ভাই, হ্যাঁ তারা মামলা দিয়ে ধরে লইয়ে গেছি গে। তা আমরা প্রশ্ন করছি, আর আবার তে কইছে আমারও দুই ভাই মামলা ধরে নিয়ে আমার তেন পুরো টাকা আদায় করছে, তখন আমি তো টেয়া ফানা মফিজ কাকার তেন সাথে যেমনটা করছে উনি এমনটা ঘটাইছে, এটাই তো? হ্যাঁ এমনই। তো আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এই যে রুবেলের যে ঘটনাটা, এটা কি আসলে কি এটা ওনার নিজের কারণে হয়েছে, নাকি এটা অপরাধ আছে রুবেলের? না শুনেন, এটা কোনো এটা সামনাসামনি রুবেলে বলছে, রুবেল একটু হেল্প করছে বা ইয়ার বা বইয়ার মানে ফুলাফাইন আছে হ্যার এটির নাম্বার টাম্বার যুগে দিছে আর, বুঝলেন? যুগে দেওয়ানোর পরে এরপর আবার রুবেলে মামলা খাইছে, তাহলে তোমার বাইরের লোকে যোগাযোগ আছে, এই হিসেবে যাইয়া মামলাটা খাইছে আর, বুঝছেন? আমি টেয়া বানা, আমি কম টেয়া বানা, আমি টেয়া 60 টাকা আমি 25 লাখ টাকা করছি ওর দোকানের সামনে। আপনার ছেলে সন্তান আছে? এক ছেলে কি মানে দুই? ঘটনাটা হচ্ছে স্যার, তার ভাই একটা আছে মফিজ বুঝলে নাম, সে মফিজ এতে থাকে ডাহা, তার আমাদের টেয়া পয়সা লেনদেন, কিন্তু রুবেল জানে না, না জানার কারণে রুবেলের লাগিয়া হেতারা লাগল মানে হেতে দিয়ে মরিয়া তার ভাই মরে যাওয়ার পরে রুবেলের নামেতে মিথ্যা একটা মামলা করছে, শেখের মামলা, এই কইয়া পুলিশ আনছে, এরপরে হুমকি দেয় ধরবো মারবো কি লেবো কই নেবো, এই করে গতিরাজ এই কইয়াতে স্ট্রোকের মতন কইয়া শেষ পর্যন্ত গেছে মারা, আজ খুঁজে তুলি হাসপাতালও। মানে আমরা শুনলাম যে ওই যে রুবেল যে মারা গেছে সে নাকি কেরির ওষুধ খাইছে। কেরির ওষুধ এই যাতে দমকানের খাইছে, তারপর খাইছে। আমাদেরকে কথা বলার সুযোগ দেন, মানে কে দমকাইছে? দমকাইছে হানিফার ইয়াই হানিফ ওই মামলা দিছে, মিথ্যা মামলা দিছে, প্রতারণা মামলা দিছে, এই কারণে মামলা দিবার পরও দমকাইছে, কালকে আর কেউ দমকাইছে, হ্যাঁ কালকে আর কেউ দমকাইছে, কম করে দরকার যে তোর ভাইয়া টেয়া নিছে, তুই আমার টেয়া দিতে হইব, টাকা নিছে রুবেলের বড় ভাই হেতে ডাকাতে, কত নিছে আমরা জানিও না, তাকে ডাকাতে টাকা নিচে, এটা আমরা জানি না কত টাকা। এখন এই যে রুবেলের সাথে দ্বন্দ্ব রাখি, রুবেলের টাকা কোনো দ্বন্দ্ব নাই, বলছি তো এটা শুনতে আমরা জানি না, অবশ্য কালকে আর ঘটনাটা বলেন তো। এখন আমি আজকে সকালে দোকানের সামনে ছিলাম, বাড়িতে শুইছি, শোয়ার পরে যে চিল্লাফালা শোনা যায়, বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে দেখি কি উনি অসুস্থ, পরে বলছে সিঞ্জি আনতাম, আমি সিঞ্জির জন্য গেছি, পরে যাইয়ে সিঞ্জি পাইছি, তারপর ওনাকে নিয়ে চান্দিনা যাওয়া হয়েছে। চান্দিনা জি জি রুবেলকে, জি আজকে মারা গেছে রুবেল, জি 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 বলতেছি, উনি গেছে, তারপর উনি ক্যারি ট্যাবলেট খাইছে একটা,
তারপর উনি বলছে যে আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে, রেকর্ড আছে, আমার মোবাইলগুলো হেফাজতে রাখিস, আমার যদি মরে যায় আমার মোবাইলগুলো আছে এখানে, যা ডকুমেন্ট আছে মোবাইলে। আর এই মামলাটা দীর্ঘ 2016 সাল থেকে 2016 সালে আমার এক চাচার কাছে টাকা পায়। তো উনি টাকা যেভাবে হোক দিছে না দিছে, উনি সর্বশান্ত হইয়া বাড়ি থেকে চলে গেছে আজ থেকে 9-10 বছর আগে। এরপরে আমাদের সাথে ওনার কোনো রিলেশনে নাই। আমার বোন বিবাহ হয়েছে, তারপরেও আমরা ওনাকে জানাই নাই বা ওনার সাথে আমাদের রিলেশনও নাই। আমরা উনি মারা গেছে, ওনার লাশটাও আমরা আনি নাই। 2016 সালে ওনার সাথে ওনার সাথে সমস্যা হইবার কারণে উনি চলে গেছে। এতদিন কোনো মামলা করে নাই। 5 আগস্টের পরে উনি এসে মামলাটা করছে। মামলা করবার পরে 19 টুক করে মারা গেছে 25 লক্ষ টাকা। মফিজের সাথে। জি জি, মামলা করছে কার নামে? হানিফ। জি জি, টাকা পাওনা মফিজ, মামলা করছে রুবেলের নামে। কয় বছর পরে করছে মামলা? এটা দীর্ঘ 9-10 বছর পরে মামলা করছে। এতদিন কি কোনো মামলা টামলা ছিল না? এতদিন কোনো মামলা টামলা ছিল না। আর এটা মনে করেন উনি হুমকি দামকি দিছে, কয় আমি টাকা পাওয়ার জন্য কত কিছু করতে পারি। তো আমার কাছে রুবেলের থেকে আমি টাকা পাই না, কিন্তু রুবেলের কাছে আমি টাকা পাওয়ার জন্য আমি টাকা যেভাবে উদ্ধার করা লাগে আমি এইভাবে রুবেলকে কেস দিছে আর কি, এই আর কি। আচ্ছা, রুবেলের নামে মামলা দিছে। রুবেল ওই যে তার ভাইকে বাইর করে আনবে এবং বাইর করে এনে টাকা দিব, এই কারণে রুবেলের নামে মামলা দেওয়া হয়েছে, তাই তো? জি জি জি, এই কারণে। এই যে মফিজ যার কাছ থেকে টাকা পানা, উনি মারা গেছে, ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। উনি মারা গেছে, ওনার ভাইয়েরা ওনার লাশটাও আনে নাই। ঠিক আছে, এটা তো আপনারা বুঝেন, যেহেতু লাশ আনে নাই তার মানে কোনো সম্পর্ক নাই। রুবেলকে এই ধরনের মিথ্যা মামলাতে আপনারা বলতেছেন যে রুবেল? জি জি, মিথ্যা এরকম হুমকি দিছে যে আমি কিভাবে টাকা নিতে পারি 2 দিনের জন্য। দেখবেন ওই দিন দোকানের সামনে বসছে, আমি 2 দিনের ভিতরে আমি টাকা নেবো, এরকম হুমকি দিছে। জি, এখন আমাদের অভিযোগ আইনের কাছে যাতে আমাদের সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বিচার করে দেয়, এই আর কি। আমরা 2001 সালে ফিতে হয়ে গেছি। ফিতে হইয়া মফিজের সাথে আমরা কোনো চলাফিরে নাই। মফিজ জায়গা জমি বিক্রি কইরা চলে গেছে। যাইবার পরে এরপরে মফিজ ব্যবসা বাণিজ্য করে হানিফের সাথে করে, আমরা তো আর জানি টানি না, আমরা তো ফিতকি। রুবেল মৃত্যুর কারণ কি এটা বলেন তো এরপরে রুবেল যখন মফিজ মারা গেছে তখন রুবেলের সাথে আইয়া হানিফে রুবেলে ইয়া করছে যে তোমার ভাইজান মারা গেছে, তোমার ভাইয়ের নাম্বার দাও। তো হেতে সরল মনে দিছে, আমার কাছে আইসে আমরা লোকের যোগাযোগ নাই। আচ্ছা, ওইটা বিষয় না, আমি আজকে 2 দিন ধরে কথা বলতেছি যে রুবেলের সাথে যে ঝামেলা, সেই ঝামেলাটা কি একটু বলেন তো? তখন রুবেলের নামে মামলা বলে দিছে। কে দিছে মামলা? হানিফে। মামলার কি মামলা না জানি কয়টা রে, চেকের মামলা। চেকের মামলা হয়েছে মফিজের নামে, আর রুবেল হয়েছে ওই সাক্ষীর হ্যাঁ এই ফত্তা না কি মামলা কয়, প্রতারণার মামলা। অর্থাৎ রুবেলে এটা প্রতারণা করছে, রুবেলের দ্বারা আমি টাকাটা পাইয়া যাই, এই বিদ্যায় রুবেলের নামে মামলা করছে। এরপরে হানিফ আইসে, আইয়া এদিনকা গ্রামবাসী নিয়ে বইছে, তখন আর কিছু হয় নাই। এরপরে হানিফ নাকি তারে হুমকি দুমকি দেয়। শেষ মামলাটা করছে কত জানি হয়, মনে হয় মাস 1.5 হতে পারে না। ইসলাম 2001 সালের থেকে বাইরের লোকে কোনো সম্পর্ক নাই। টাকার ঘটনাটা হানিফের লোকে মফিজ ভাইয়ের লেনদেন, টাকা পয়সার লেনদেন আমরা জানি না। তখন কিছুদিন আগে হানিফকে 5 মাস আছে, 5-6 মাস আগে হানিফকে মফিজের টাকার লাগিয়া নোটিশ ছড়াইছে। এই নোটিশ মফিজ ভাইয়া স্টুপ করে মারা গেছে। আমরা হের বয়ে, একটা সন্ত্রাস, একটা খুনি, হের দ্বারাতে আমরা দেশ লাশটা আনছি না। আমরা রুবেলকে কেন এই মামলায় জড়াইয়া, আমার রুবেল দেওরকে এই মামলা দিয়া, ডিবি পুলিশে মামলা দিয়া, ডিবি আইছে, হেরে মামলা দিছে, কইছে তোর ঘর বাড়ি ফুরালাম, তোর বাড়ি ঘর ফুরালাম, এ হুমকি দিছে, তুই টেহা দিবি, তুই কেমনে থাকস, তুই টেহা দিবি, তুই যদি টেহা না দেস তুই গুরুত্ব হইলে টেহা আদায় করিয়াম। ডেলি আসে, ডেলি হুমকি দেয়। এরপরে গিয়া হেতের বাজার আছে 1 সপ্তাহ যায় না, হেতের ঘরে কোনো খরচা পাতি নাই, হেতের ডরে ঘর থাকে না, বাড়ি বাড়ি
তাই মানুষের বাড়ি বাড়ি লুকাই লুকাই তাই হেতের মাইরে লাইব এই বয়ে আমার দেওরে মারা গেছে আমরা এই লাশের বিচার চাই দুইটা বাচ্চা রে বাবা কি ফিরাই দিতে পারবে আপনার কাছে এই ছোট বাচ্চা আমার দেওরকে দুইটা আমার দেওর বাচ্চা বিচার চাই এই বাচ্চা ফিরাই দিতে পারবে কি হয়েছে আজকে সকালে? আজকে সকালে আমার আব্বু আমি প্রাইভেটে ছিলাম প্রাইভেটেতে আমু একটা সিলান দিয়েছি আমু সিলান দিয়ে আমি বাড়িতে আইছি বাড়িতে অনেক দেখি তা আব্বু এমনি ওইটা দিয়েছে ওইটা তাহলে ওরে আর আমি কিছু জানি না আমার আব্বু মারা গেছে কার কারণে হইলো এটা? এটা হানিফ কি করছে আনি তোমরা কি বিচার চাও এই হানিফের? হ্যাঁ বিচার চাই আমার আপু বিচার চাই আমার জেডা আমি শুনছি আর কি আমি তো এই সময় জন্ম হয় নাই আজ থেকে 30 বছর আগে উনি বলে ফিতো ভাইয়া আমি জানি যে উনি পুরো ভাড়া থাকে আজকে 8-10 বছর পরে থাকিয়া উনি এখান থেকে চলে যায় এটা শুনছি শোনার পরে তারপর এরপরে তার নামে 5 আগস্টের পরে আমার জেডার নামে মামলা দেয় 5 আগস্টের পরে মামলা দেওয়ার পরে আমার বাইরে ইয়া কয় আর কি এমনি তোর বাইরে খোঁজ খবর লইতো এমনি ধরেন পরে আস্তে আস্তে বলো কি হয়েছে আজকে? কি হয়েছে তোমার বাবার সাথে? আজকে আমার বাবা সকালবেলা ঘুমতে উঠা আমার দোকানে যাইতে আমি দোকানে গেছি যাওয়ার পরে দোকানে আমি শুনি যে আমার বাবা ক্রেডিট ট্যাবলেট গেছে এর মাঝিটা বলে উনি কিছু র্যাকেটিং করে গেছে যারা এর সাথে জড়িত আছে তার নামে আর আমার বাবা মিথ্যা মামলা কেন আসামি হইব পুরো গ্রামবাসীর খোঁজখবর নিয়ে দেখতে পুরো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনা উপজেলাতে এই মুহূর্তে অবস্থান করছি। কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে কিন্তু এই মুহূর্তে রয়েছি। যদি একটু আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে অত্যন্ত মর্মাহত একটি বিষয়, সেটি হচ্ছে যে এই কুমিল্লার চান্দিনা উপজেলা মাইজখার ইউনিয়নের যে গ্রামটির মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি কামারখোলা গ্রাম। এই গ্রামে একজন ব্যক্তি তার নাম হচ্ছে রুবেল হোসেন, তিনি আসলে কেরির ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি সেই চান্দিনা উপজেলা নয়রাং মাইজখার ইউনিয়নের যে কামারখোলা রয়েছে সেই কামারখোলাতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সেই রুবেলের বাড়িতে। রুবেলের মৃতদেহ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার এই ময়নাতদন্ত শেষ করে তার এই নিজ বাড়িতে কিন্তু এখানে নিয়ে আসা হবে। যদি একটু আপনাদেরকে দেখাতে চাই মূল বিষয়টি সেটি একটু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি। মূলত বিষয়টি হচ্ছে এই যে রুবেল হোসেন তার পরিবারের সাথে অন্য একজন সেলিম নামে ব্যক্তি, তিনি একজন ব্যবসায়ী। সেই সেলিমের আর্থিক কিছু লেনদেন ছিল এবং সেই আর্থিক কিছু লেনদেনের বিষয়কে কেন্দ্র করে এই হানিফ নামে যে একজন ব্যক্তি ছিল, যে এই হানিফের সাথে কিন্তু আসলে আর্থিক কিছু লেনদেনের বিষয় ছিল এবং সেই লেনদেনের বিষয়কে কেন্দ্র করে আজকের এই যে মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছে। আমরা একটু আপনাদেরকে বিস্তারিত একটু জানাবো এবং জানানোর পূর্ব মুহূর্তে আমরা যেহেতু একটু আপনাদেরকে দেখাতে চাই, এইটা কিন্তু রয়েছে যেই রুবেল আজকে যিনি আসলে তিনি আত্মহত্যা করেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তের মধ্যে তার বাড়িতে। এবং এই রুবেলের বাড়ির বিস্তারিত বিষয়টা একটু আপনাদেরকে আগে একটু দেখানোর জন্য চেষ্টা করি। এই যে এটা হচ্ছে যে মূলত যে রুবেল, সেটা হচ্ছে যে রুবেলের বাড়ি এবং রুবেলের ভাইদের মধ্যে তারা হয়েছিলেন যে 4 ভাই এবং এই 4 ভাই থেকে তারা কিন্তু এই রুবেল কিন্তু সবচেয়ে ছোট এবং এই রুবেলের বিষয়টি যেটি টাকা পয়সার যে বিষয়টি ছিল, সেই বিষয়টি ছিল যে রুবেলের বড় ভাই যিনি ছিলেন মফিজুল ইসলাম অর্থাৎ মফিজ, তিনি আসলে গত কিছুদিন পূর্বে হয়তোবা তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই মৃত্যুবরণ করার পূর্বে সেই রুবেল মফিজ সাহেব যিনি ছিলেন উনি কিন্তু অনেক টাকা পয়সার কিন্তু লেনদেন করে গিয়েছিলেন। তিনি যেহেতু আসলে ব্যবসা করতেন এবং সেই ব্যবসা করার সূত্র ধরে তার এলাকার মধ্যে এক হানিফ নামে এক ব্যক্তির সাথে তিনি আসলে ব্যবসা বাণিজ্য করেছিলেন এবং সেই ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে কিন্তু এখানে প্রায় তারা বলছেন যে 10 থেকে 12 লাখ টাকার মতো লেনদেন ছিল এবং কেউ বলছেন যে 16 লাখ টাকার মতো একটা লেনদেন ছিল। পরবর্তীতে একটি পর্যায়ে সেই 16 লাখ
টাকার কাছাকাছি যেই টাকাটি ছিল সেই টাকাটি না দেওয়ার কারণে এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন তাদের কাছে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেই হানিফ যিনি ছিলেন টাকার পাওনাদার তিনি কিন্তু বিভিন্নভাবে তাদেরকে জানিয়েছিলেন। পরবর্তীতে এই টাকার বিষয়কে কেন্দ্র করে একটি পর্যায়ে যে মফিজ যিনি ছিলেন, যিনি পাওনাদার, যিনি দেনাদার, তিনি কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। তো পরবর্তীতে যেহেতু আসলে টাকার মালিক যেহেতু ছিলেন এখানের মধ্যে যে হানিফ তো আসলে টাকা পেতেই হবে যেহেতু তার নিজের টাকা। সেই ক্ষেত্রে এই টাকার বিষয়কে কেন্দ্র করে তার হানিফ যেই মফিজের যে পরিবার রয়েছে, লোকজন রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে ডাকিয়েছিলেন এবং কি ডাকাডাকি করেছিলেন টাকা দেওয়ার জন্য এবং একটা সমাধানে যাওয়ার জন্য, কিন্তু তারা আসলে কোনোভাবেই কিন্তু সমাধানে যাওয়ার জন্য কিন্তু হয়তো বা পারেনি। তো এই বিষয়টিকে কেন্দ্র করে গত কিছুদিন আগে আমরা যতটুকু শুনতে পেলাম সেটা হচ্ছে যে যেহেতু পরিবারের মধ্যে মফিজের পরিবারের মধ্যে যেহেতু আসলে অনেকেই আছেন এবং অনেক থেকে কয়েকজনকে বাদী করে সে কিন্তু আসলে একটি মামলা দায়ের করেছে। অর্থাৎ ভুক্তভোগী যেই টাকা পাওনা যিনি ছিলেন সেলিমের পক্ষ থেকে হানিফ, এই হানিফের পক্ষ থেকে একটি এই কুমিল্লা দায়রা জজ আদালতে একটি চেকের মামলা কিংবা এখানে একটি প্রতারণামূলক আসলে মামলা দায়ের করা হয়েছে। এবং সেই মামলা দায়ের পরবর্তীতে একদিক দিয়ে যেমনি আসলে মামলা দায়ের করেছেন, অপর দিক দিয়ে দেখা গেছে যে এখানে এই মামলার পরেও কিন্তু দেখা গেছে যে এই যে রুবেলের বাড়িতে আমরা এই মুহূর্তে দেখানোর জন্য চেষ্টা করছি যে রুবেলের বাড়ি, সেই রুবেলের বাড়িতে কিন্তু আসলে সে টাকার জন্য হুমকি দুমকি দিয়ে যাচ্ছেন বলে এমনটাই কিন্তু তার পরিবার কিন্তু আমাদেরকে জানিয়েছে। তাছাড়াও কিন্তু এই ফোনের মাধ্যমেও বিভিন্ন ধরনের হুমকি দুমকির বিভিন্ন কল রেকর্ড, বিভিন্ন তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে, আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে এই ধরনের হুমকি দুমকি এবং বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে এবং এই করবে সেই করবে বিভিন্ন ধরনের হুমকি দুমকির ভিত্তিতে আজকে সকাল নাগাদ কিন্তু দেখা গেছে যে এই যে মফিজ সাহেবের যেই ছোট ভাই রুবেল হোসেন তিনি কিন্তু আসলে এই ধরনের হুমকি থেকে মানে কোনোভাবে আসলে তিনি কিন্তু সহযোগিতা পাচ্ছেন না, রেহাই পাচ্ছেন না এবং কারো ধরনের কোনো সাপোর্ট পাচ্ছেন না। এই বিষয়কে কেন্দ্র করে তিনি কিন্তু আসলে আজকে এই যে একটি মর্মান্তিক যেটি ঘটনা ঘটেছে তিনি কিন্তু তার এই নিজ বাড়ির মধ্যেই তিনি যতটুকু শুনতে পেয়েছে তিনি আসলে কেরির ওষুধ তিনি কিন্তু সেবন করেছেন, অর্থাৎ তিনি খেয়েছেন এবং এই কেরির ওষুধকে কেন্দ্র করে পরবর্তীতে যেই ঘটনাটি ঘটে তাকে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী যারা ছিলেন, তার পরিবার সহ এলাকাবাসী যারা ছিলেন তারা কিন্তু তাকে খুব দ্রুত চান্দিনা সরকারি হসপিটাল নিয়ে যায় এবং ওখান থেকে তাকে আবার খুব দ্রুত আকারে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজে কিন্তু প্রেরণ করা হয়েছে এবং ওখানে যাওয়ার পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর নাগাদ তাকে মৃত্যু হয়েছে বলে তার মৃত্যু কিন্তু আসলে কনফার্ম করে তার মৃতদেহ এই মুহূর্তের মধ্যে ময়নাতদন্ত শেষ করে তার মৃতদেহ এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে তার নিজ বাড়িতে। আমরা বিস্তারিত আপনাদেরকে আরও দেখানোর জন্য চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমরা এখানে আসলে অনেকেই আছে, আমরা যদি তাদের সাথে একটু কথা বলি এবং আমরা অনেকের সাথে কম বেশ কথা বলেছি। আপনাদের তো এই এলাকা, একটু কথা বলি আপনার সাথে। কিছু বলতে পারবো, আমার বাড়ি আরেক পশ্চিমপাড়া। আচ্ছা, তাহলে আপনার বাড়ি পশ্চিমপাড়া, বলতে পারবেন না? আচ্ছা, আমরা একটু অন্য অনেক ব্যক্তিবর্গ আছেন, আমরা তাদের সাথে কথা বলার জন্য একটু চেষ্টা করব। ভাই, কি জানেন এই ব্যাপারটা সম্পর্কে? কিছু জানেন? কিছু জানেন কিনা এই ব্যাপারে? কিছু জানেন কিনা? আসলে এই ব্যাপারটিকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসলে যেহেতু আসলে একটি মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে এসেছেন, তারা দেখছেন এবং কি এই নির্মম যে ঘটনাটি সেই ঘটনাটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে রয়েছি আমরা এই মুহূর্তের মধ্যে। ভাই, আপনার এলাকা কোনটা? এই এলাকায় মূলত ঘটনাটা কি বলেন তো? আসলে ওরা সঠিকভাবে কোনো বিষয়টাকে আসলে তারা বলতে পারছে না। আমরা একটু আপনাদেরকে আরও যদি একটু দেখাতে চাই, একটু দেখাই আপনাদেরকে। রয়েছে এই মুহূর্তের মধ্যে কামারখালা অথবা ফানিফাড়া, আমরা যে ফানিফাড়া পূর্বপাড়া একটা সাইটে আছি, আমরা সম্পূর্ণভাবে দীর্ঘ অনেক বছর এখানে আমরা তারা কামারখালা তার লোক আমরা একটা সমাজ নমাজ। বিষয়টা হলো আমি মাঝকারিয়নের কৃষক দলের সেক্রেটারি হিসাবে এই 33 গ্রামের ভিতরে আমার যে নেতৃত্ব আমার নেতা আতিকুর রহমান শাওন সাহেব দিচ্ছে, এই নেতৃত্ব হিসেবে 7 নং ওয়ার্ডে আমি যাচাই বাছাই করিয়া এই রুবেলকে এই 7 নং ওয়ার্ডের থেকে এই কৃষক দলের সভাপতি আমি তারে সিলেক্ট করছি। কিন্তু ভাগ্যক্রম
আজকে যে মিটিংটা করতলা বাজার হয়েছে, স্কুলে হয়েছে, এই মিটিংটা ছিল 7, 8, 9 এই 3টা ওয়ার্ড নিয়ে মিটিংটা হওয়ার কথা ছিল রামমোহন নতুন বাংলা বাজার। উনি গেছে গেল 7টায় আমার ফোন দিছে, নেতা মিটিংটা যে হবে আমার লিস্টিটা দেন, আমি এই লিস্টিটার মোবাইলটা সবাই ফোন দিব। আমি কই ভাই রুবেল ভাই মিটিংটা হবে না, 28 তারিখ আমি শ্রমিক দলের মিটিংয়ের আয়োজন হয়েছে করতলা স্কুলের সামনে। এরপরে তারা বিগত দিন কী নিয়ে লেনদেন সেটা আমি ক্লিয়ার জানবো না। হানিফে আমার ভাতিজা, আমার বংশধর, তারা কীভাবে লেনদেন হয়েছে সঠিকভাবে আমি জানবো না। রুবেল আজ থেকে 1 সপ্তাহ আগে আমার কাছে গেছে, আমার লগে পরামর্শ হয়েছে, কামাল ভাই এই ঘটনা, আমার একটা মামলা হয়েছে, এই মামলাটা হানিফে দিছে, তবে ভাই আমি তো কোনো টাকা পয়সা নেইনি, টাকা লেনদেন কী আসে বিষয় এটা মফিজ ভাইয়ের সাথে, মফিজ ভাই নাকি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে আমার ভাইয়ের খানা দানা আনছে। কামাল ভাই মফিজ ভাই তো আমার দীর্ঘ আজ 30-32 বছর এখানে আলাদা খায় আলাদা পৃথক। এখন মফিজ ভাইয়ের নামে মামলা দেওয়া, মফিজ ভাইয়ের শূন্য মারা গেল, তখন আমার নামে একটা মামলা দিছে। আমি কই দেখো মামলা মোকদ্দমা হয়েছে, এটা ফয়সালা হবে কোর্টে, কোর্টে তুমি মামলা করছো, মামলা পরিচালনা করো। তার সাথে আমার এই কয়েকদিনের ভিতরে অনেক লোকের সাথে এটা আলাপ করছে। তবে ক্ষুদ্র লোক, অত্যন্ত ভালো ছেলে, তারা সম্মানীয় মানুষ। তবে আমার একটা দুঃখ, আমার একটা কর্মী, আমার একটা পাশের লোক, আমি আর এলাম এই দলের থেকে। যা হোক আইনগতভাবে আমি যতটুকু জানি যে টাকা পয়সার যে লেনদেন এটা আমি ক্লিয়ার জানি না, এটা জানে তারা গ্রামবাসী। প্রশ্ন আপনার কাছে, আপনি বলছেন যে লেনদেনকারী কিন্তু আপনার বাড়ির লোক। জি জি জি, আমার ভাতিজা। আপনার ভাতিজা? জি। আপনার ভাতিজাকে কি আপনি কোনো সময় জিজ্ঞেস করেছিলেন? না, আমি জিজ্ঞেস করিনি। রুবেল কি বলেছিল কোনো সময় আপনাকে? না, আমার বলছে। আপনি জিজ্ঞেস করেন নাকি? হ্যাঁ, আমি হানিফে জিজ্ঞেস করি, হানিফে আমার নিজে বলছে এমনি এমনি একটা মামলা হয়েছে তার নামে। আপনাকে হানিফে জিজ্ঞেস করেন নাই যে টাকাটা কত বা রুবেলের জায়গা? না না না, আমি এটা জিজ্ঞেস করি না হানিফে। হানিফে বলছে 25 লাখ টাকা। রুবেলের আসামি হলে কি আপনি জিজ্ঞেস করতে পারেন না, এই ব্যাপারে যেটা সত্য কথা, আমি সবার সামনে, আমি ক্যামেরার সামনে বললাম যে আমি জিজ্ঞেস করছি, আমি বলবো না আমি জিজ্ঞেস করিনি এই ব্যাপারে। তবে আমি বলছি, আপনি জিজ্ঞেস করলেন না কেন? আমি বলছি তুমি যে সভাপতির যে পদ তোমার আমি দিছি, দেওয়ার পরে তোমার আমি লইয়া কমিটিটা গঠন, সারা মাইস্কারের কমিটি গঠন হইলে আমরা নেতার কাছে যাব, নেতা কি সহযোগিতা করতে। হানিফ একজন বিএনপির নেতা, তুমিও বিএনপির নেতা, নেতার অবগত হয়ে আমরা দেই কোনো ফয়সালা যাইতে পারি না। তারা এই বলে আমি রুবেলটা একটা সান্ত্বনা দিয়েছিলাম। ওনার বাপ চাচারা দীর্ঘদিন ধরে ওরা বিএনপি পন্থী, বিএনপি দল করে, ওর বাবাও করছে, ওর বাবার অল ফ্যামিলি কিন্তু বিএনপি করে। ওরা থেকে দীর্ঘদিন কমিটি ছিল, অনকা বর্তমান ওয়ার্ড কৃষক দলের সভাপতি বর্তমান কমিটির। উনি আমাদের সাথে সবসময় থাকে, মিছিল মিটিংয়ে যায়, সব কিছু করে। তো ওনার সাথে ওনার বড় ভাইয়ের সাথে একটা লেনদেন ছিল দীর্ঘ অনেক বছর আগে, আজকে 30 বছর আগে হানিফে ওরা কিন্তু টেরা লেনদেন সব শেষ করেছে। তারপরে মনে করেন আপনার ওই হানিফে নতুন করে বলতেছে জানি ওর টাকা 25 লাখ টাকা ফানা, 25 লাখ ফানা। এটা ওর বড় ভাইয়ের সাথে, ওর বড় ভাই যে সময় ফিতো করেছে রুবেলের সময়, একদম শিশু, বোঝো না, আজকে 30 বছরের কথা। এখন রুবেলের ধরছে যে রুবেলে নাকি এই টাকা ওর সাথে জড়িত বা অন্য ইয়ে দিয়ে রুবেলের ঢুকেছে। রুবেলকে আমি এবারে কোনো জানি না, আমি যে সময় লেনদেন সেই সময় আমি শিশু বাচ্চা, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমি এটা কোনো ইয়ে নাই, ওর কোনো ডোক ডোমিশন নাই, ওর কোনো সিনিস্টার নাই, ওর কোনো এমন কোনো কিছু নেই। ওর সে তার ভাই দেখা এই কারণে সে এটাকে হ্যাঁ দায়িত্ব খাটাইয়ে মামলাটা করছে বলে মনে করতেছেন? হ্যাঁ, তো ওই মনে করেন এগুলো অনেক সংবাদমুখী পরে অনেক ইয়াটিয়ার পরে তে অনেক মানুষের বইসে বইয়াটে আর তারও আন চাই না, কোনো ডোক ডোমিশন কোনো কিছু পায় না। কালকে রাত্রে শুনলাম নাকি তারে আবার এই হুমকি দিছে যে তারে মামলা দিব, বাইতে ধরে দেবো গা। তো এগুলো সহ্য করতে না পারি, নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি কিন্তু আসলে একটি হৃদয় বিদারক একটি ঘটনা। এবং এখন এই মুহূর্তের মধ্যে কিন্তু সেই রুবেলের বাড়িতে শতে শতে মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু আসলে আপনারা দেখছেন। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তার মৃতদেহ কিন্তু রুবেলের মৃতদেহ কিন্তু এই মুহূর্তের মধ্যে নিয়ে আসা হবে। এবং তার মৃতদেহ দেখার জন্য এলাকা থেকে এবং কি আশেপাশে কয়েক গ্রাম থেকে কিন্তু মানুষ এভাবেই কিন্তু আসলে এই বাড়ির মধ্যে আসছে। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই মুহূর্তের মধ্যে আসছে এবং তার বাড়িতে। যদি একটু বলে দিতে চাই যে মূলত ঘটনাটি হচ্ছে যে টাকা পয়সার বিষয়। রুবেলের আপন বড় ভাই মফিজুল ইসলাম, এবং সেই মফিজুল ইসলাম তিনি আসলে ব্যবসায়িক লেনদেন করেছিলেন, এবং সেই ব্যবসায়িক লেনদেন করার বিষয়কে কেন্দ্র করে বিষয়কে কেন্দ্র করেই আসলে যে আজকে এই রুবেলের যেই নির্মমভাবে যেই আসলে যেই হত্যা, এবং কি হত্যা কিংবা আমরা যেটাই মনে করি যে আত্মহত্যা,
সবগুলো বিষয় কিন্তু আসলে এমন। তো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আজকে এই মুহূর্তের মধ্যে এখনকার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে যে রুবেলের যেই টাকা পয়সার যে বিষয়টি, সেই টাকা পয়সার বিষয়ের জন্য কিন্তু আপনারা দেখছেন যে এই মুহূর্তের মধ্যে রুবেলের যে স্ত্রী, সেই রুবেলের স্ত্রী আসলে কান্নাকাটি করছেন এবং কি সেই রুবেলের কিন্তু দুইটি ছেলে কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা একটু শেষবার যদি একটু কথা বলি আপনার সাথে, হ্যাঁ, একটু শেষবারের মতো একটু আপনি কি হন? আপনি কি হন? ও আচ্ছা, আচ্ছা, কথা বলছিলাম একটু ক্লিয়ার করেন শেষ পর্যায়ে আপনার কাছে যে গতকালকে রাত্রে যে কথা আপনি বলছেন, এগুলো কি বলেছিল? কে বলেছিল? ও হুমকি দিছে আবার মামলা করবো আমার জামাইর নামে। আমার জামাই তো টাকা আদায় করে নিব। আমার বাসুর লোকে কইছে আমার জামাই তো বাজারে যায় না বয়ে। আমার জামাই এক সপ্তাহ বাজারে যায় না, এক সপ্তাহ আমার ঘরে ঘুমায় না। উনি বর্তমান কৃষক দলের সভাপতি কিন্তু করেন। আমার জামাই বিচার যায় সবারে আমরা শিখেন। আমার জামাই কারোর লগে কোনো ঝগড়া বাতে কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই আমার জামাই। উনি বর্তমান বিএনপি করতো ওয়ার্ড কৃষক দলের সভাপতি, বর্তমান কমিটি। একটু হ্যাঁ আপা বলেন এরপর কি হয়েছে, মানে হুমকিগুলো কে দিছে, কিভাবে দিছে? হানি বাই দিছে টাকা হাতের বাইতে উদা করে নিব। হরিদার তো কইতারি না, হরিদার দিছে মানে মামলায় তো আপনার করছে আমার বাসুরের নামে। আমার বাসুরের মামলা, এই মামলা শুনে তো স্ট্রোকে করছে, মারাই গেছে। তারপরে তার ওয়ারিশ নামেও দিছে। আমার জামাইরে কারণ মিথ্যা মামলা আমার জামাইরে এই বেড়া ফাঁসাইছে। ফাঁসানোর পরে তো ফাঁসাইছে আইনের মাধ্যমে নির্দেশ হলে প্রমাণ হইব। তারপরও আবার গ্রামবাসী লয়ে বই আমার জামাইরে আবার হুমকি দিছে। কেউ একটা মানুষ প্রতিবাদ করার মতো তার ক্ষমতা নাই, কারণ তো সন্ত্রাস, মানে তাকে ভয় করে মানুষ। এই ভয়ের কারণে আমার জামাই আজকে এক সপ্তাহ বাজারও যায় না, এক সপ্তাহ আমার বাড়িতে ঘুমায় না। সর্বশেষ হুমকিটা কবে দিছে? সর্বশেষ হুমকি কালকে দিছে যে আবার আমার স্বামীর নামে মামলা করব। আমার স্বামী টাকা দিতই, কি লেগে দিব আমার স্বামী টাকা? আমার সাথে আমি টাকা দিতে কি আসিল না খাইছে না পড়ছে? 2001 সালে আলাদা, 2001 সালে আমার আলাদা। আমার জামাই তখন ছিল 14-15 বছরিয়া। বাইয়ে কোনো ইয়ে নাই, সব বন্ধক নাম আমরা সবাই আলাদা আলাদা। উনি একত্র আলাদা বাড়িতে আছে, ওনার সাথে ওর লেনদেন আছে, ও পরিবার আছে, ও সন্তান আছে, ওর স্ত্রী আছে। ওরাও দুঃখ প্রকাশ করছে যে কেন আপনাদের নামে মামলা দিল। আমরা তো অনেক দুঃখ প্রকাশ করছি, আমরা আছি আমাদের নামে দিতে পারতো, কেন আপনাকে জড়াইলো কাকা? আমরা তো অনেক দুঃখ প্রকাশ করতেছি এই কারণে। আপনার যে মফিজ যে উনি মারা গেছে কয় সালে? এ তো মরে গেছে, মানে এই মামলা ইয়ে শুনে তো মানে 3-4 মাস হয়ে মনে হয় এরকম, মানে আনুমানিক এই আপনারা মানে সবাই তো এখানে আছেন, আসলে এই যে মামলাটা যেটা এটা কি আসলে কি সঠিক না মিথ্যা? এটা মিথ্যা। আমরা গ্রামবাসীতে চান তার 2 টাকা লেনদেন থেকে আমার বাসুরের সাথে থাকে, কিন্তু আমার স্বামীর সাথে নাই, কোনো দস্ত তো নাই, কোনো কিচ্ছুই নাই। কেন আমার জামাইকে কেন ফাঁসাইলো? কেন মিথ্যা মামলা আমার জামাইকে ফাঁসাইলো? দর্শক আপনাদেরকে আবারও একটু দেখাতে চাই, যেহেতু আসলে রয়েছি এই মুহূর্তে কুমিল্লার চান্দিনায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে যে মৃতদেহ রুবেল, সেই রুবেলের বাড়িতেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সেই রুবেলের আজকে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই রুবেলের মৃতদেহ কিন্তু আসলে বাড়িতে নিয়ে আসা হবে এবং সেই মৃতদেহ রাতের মধ্যেই হয়তো তার যেই মৃতদেহের যেই একটু আপনাদেরকে আরেকটু বলে দিতে চাই, তার টাকা পয়সার যে মূল বিষয়টি সেটি নিয়ে আসলে মূলত এখানে কারো। আজকে আমরা মিটিংয়ে আছি করতলা, আইসা শুনছি যে এখানে একটা আমার শ্রমিক কৃষক দলের 7 নং ওয়ার্ডের সভাপতি মারা গেছে। তখন বিস্তারিত শুনলাম, কামাল ভাই জানাইছে বললো যে এনে আমাদের কৃষক দলের 7 নং ওয়ার্ডের সভাপতি মারা গেছে। তো এটা শুনে আমরা সবাই আসছি, ইউনিয়নের নেতৃবৃন্দ যা আছে আমরা সবাই আসছি। আইসা এখন খোঁজখবর নেমু বিস্তারিত কি। তো আপনারা সঠিক তথ্য জানতে হলে তাদের ফ্যামিলি অথবা এলাকায় যারা আছে গণ্যমান্য তাদের কাছ থেকে একটু খোঁজখবর নেন। আপনার কাছে বলি যে এইটার মধ্যে ওই যে মফিজ সাহেবের পরিবারের কেউ আসামি আছে কিনা এই মামলা? জি আছে। কয়জন আছে? তারা মনে হয় 3 জন, 2 ছেলে মফিজ। এই সরো
বাচ্চা কটা অবশ্যই এই যে যেহেতু আমরা দল করতে ওর বাবা আমরা সহযোগিতা করবো, পাশে থাকবো। বিভিন্ন মিটিংয়ে বিএনপি প্রচুর টাকা খরচ করছে, প্রচুর টাকা। আমি আমার সব নেতাদের সাথে আলাপ করবো, আউন সাহেবের সাথে আলাপ করবো। আমরা আমাদের দলের পক্ষ থেকে সাথে আমরা থাকবো, ইনশাল্লাহ সবসময় থাকবো, সুখের দিকে সবসময় আমরা থাকবো। লোকজন নিয়ে জানানোর কথা ছিল মিটিংয়ে, উনি তো আজকে আর না। আমি ভাবি আপনারা এটুকু বলতে পারি, আমি একটা মিটিংয়ে ছিলাম, মিটিং শেষ করে আসছি, ওইখানে যে শুনছি যে আজকের মিটিংয়ে যিনি মারা গেছেন তিনি থাকার কথা, তিনি আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের এই ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমরা এই ঘটনাকে নিন্দা জানাই, আমরা দুঃখ প্রকাশ করছি। আমি এলাকায় যাই, আমার নেতাদের সাথে আলাপ করি, আমি এটুকু আপনারা বলতে পারি, আপনার ছেলে আমাদেরই সন্তান, আমাদের নেতার সন্তান, মানে আমাদেরই সন্তান। আপনার পাশে আমরা সুখে দুঃখে থাকবো, তার লেখাপড়া সহ সার্বিক বিষয়ে আমরা নেতাদের সাথে আলাপ করি, যতটুকু পারি আমরা, তারা মানুষ না হওয়া পর্যন্ত, লায়ক না হওয়া পর্যন্ত, এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমরা শাহন সাহেবের পক্ষ থেকে শাহন সাহেবরে নিয়ে, আমাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে আপনার পরিবার পরিজনের পাশে থাকবো, এই সন্তানের পাশে থাকবো, তাদের লেখাপড়া সকল ক্ষেত্রেই আমরা দলের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেব। আপনি নিশ্চিন্তে থাকেন। আমি আপনার বাসুরে চিনি, আপনার হাজব্যান্ডরা আমি চিনতাম, কতটা চিনি যে তারা দলের জন্য যথেষ্ট পরিশ্রম করছে, যথেষ্ট ত্যাগ স্বীকার করছে। আজকে দলের একটা সুদিন আসছে, এই সময় তাদেরকে আমরা হালাইছি, বিএনপি পরিবার মুছে গেছে আমাদের কাছ থেকে। আমরা আসলে আন্তরিকভাবে আমার স্বামী মন্ডলে কটা তো সবার লগে কইলাম কম বেশ। রেকর্ডিং যান সবাই যান।